বন্ধুরা, পৃথিবীতে সবচেয়ে বড় ফারাক ধনী আর গরিবের মধ্যে নয়, বরং ফারাকটা হলো ক্ষুধা আর স্বপ্নের মধ্যে। আজকের গল্প এক ছেলেকে নিয়ে, যার কোনো স্কুল ব্যাগ ছিল না, কিন্তু চোখ ভর্তি ছিল স্বপ্ন। দুবেলা খাবার জোটানোও ছিল কঠিন। তবুও সে ভারতের সবচেয়ে বড় গণিত প্রফেসরকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছিল। যে প্রশ্নটা টিচারকে সলভ করতে ২০ বছর লেগেছিল, সলভ করতে পারেনি। সেই প্রশ্নটাই আবর্জনা কুড়ানো সূর্য মাত্র ১ মিনিটে সলভ করে ফেলেছিল। চলুন দেখি সে এটা কিভাবে করেছিল। সকালের রোদ ঠিকমতো ওঠার আগেই শহরের ফেমাস আর দামি আর্যভট্ট ইন্টারন্যাশনাল স্কুলের গেটের সামনে হইচই শুরু হয়ে গেল। এই স্কুল ছিল ধনীদের সন্তানদের জন্য, যেখানে ট্যালেন্টের চেয়ে টাকার জোরেই বেশি অ্যাডমিশন পাওয়া যেত। বড় বড় গাড়ি এসে থামছিল, আর সেখান থেকে বাচ্চারা নামছিল। তাদের কাপড় ঝকঝক করছিল, তাদের জুতোর উপর ধুলার একটা কণাও ছিল না। কিন্তু এইসব জাঁকজমক থেকে একটু দূরে স্কুলের দেয়ালের ঠিক বাইরে আবর্জনার স্তূপের পাশে দাঁড়িয়েছিল ১২ বছরের একটা ছেলে। তার নাম ছিল সূর্য। সূর্যের চেহারা এমন ছিল যে লোকজন তাকে দেখেই মুখ বাঁকাত। তার কাপড় নোংরা ছিল, শার্টের বোতাম ভাঙা ছিল, আর পায়ে ছিল আলাদা রঙের হাওয়াই চটি, যা হয়তো সে কোনো ডাস্টবিনে পেয়েছিল। তার কাঁধে ঝুলেছিল প্লাস্টিকের একটা বড় বস্তা। কিন্তু যদি কেউ মন দিয়ে সূর্যের চোখের দিকে তাকাতো, তাহলে সেখানে ক্ষুধা নয়, এক অদ্ভুত ঝিলিক দেখা যেত। সূর্য আবর্জনা কুড়াতো, কিন্তু তার নজর প্লাস্টিকের বোতলের চেয়ে স্কুলের ভেতর থেকে আসা আওয়াজের দিকেই বেশি থাকত। সে ডাস্টবিনের ভেতর জ্যামিতির শেপ দেখতে পেত, গাড়ির নাম্বার প্লেটে সে ম্যাথের প্যাটার্ন দেখতে পেত। সে কখনো স্কুলে যায়নি, কিন্তু ঈশ্বর তাকে এমন একটা মস্তিষ্ক দিয়েছিলেন যা ক্যালকুলেটর থেকেও দ্রুত চলত। আজ স্কুলে পরিবেশটা একটু আলাদা ছিল। দ্বাদশ শ্রেণীতে নিস্তব্ধতা ছেয়ে গিয়েছিল। ক্লাসে এলেন প্রফেসর দিগ্বিজয় সিং। দিগ্বিজয় স্যার শহরের সবচেয়ে কড়া গণিত শিক্ষক হিসেবে পরিচিত ছিলেন। বলা হতো তার প্রশ্নগুলো ছাত্রদের শুধু ঘামি নয়, জানও বের করে দিত। আজ দিগ্বিজয় স্যার খুব রেগেছিলেন। তিনি হাতে ধরা ডাস্টারটা জোরে টেবিলে আছড়ে মারলেন। ধুলো উড়ল। তিনি চিৎকার করে বললেন, তোমাদের সবার মাথায় ধুলো ভরে গেছে। তোমরা ভাবছো তোমাদের বাবার টাকায় তোমাদের পাশ করিয়ে দেবে? গণিত বাজারে সবজি নয়, যেটা টাকায় কেনা যায়। এটা পরিশ্রম চায়। পুরো ক্লাস ভয়ে চুপচাপ ছিল। দিগ্বিজয় স্যার চকের দিকে হাত বাড়ালেন আর ব্ল্যাকবোর্ডের দিকে ঘুরে দাঁড়ালেন। তিনি বোর্ডে একটা প্রশ্ন লিখতে শুরু করলেন। এটা কোনো সাধারণ প্রশ্ন ছিল না। এটা লাস্ট থিওরেম আর কোয়ান্টাম ম্যাথসের এমন এক জটিল প্রশ্ন ছিল, যেটা দেখে বড় বড় প্রফেসরদের হাত কেঁপে উঠত। বোর্ডে অদ্ভুত সব চিহ্ন আর নাম্বার ভরে গেল। ১০ মিনিট ধরে তিনি লিখতেই থাকলেন। যখন তিনি ঘুরে দাঁড়ালেন, তখন তার চোখে ছিল এক চ্যালেঞ্জ। এই প্রশ্নটা। তিনি ভারী গলায় বললেন, আমি আমার যৌবনের ১৫ বছর লাগিয়েছি সমাধান করতে। আজও এটা অসম্পূর্ণ। আমি এর নাম দিয়েছি দ্য ইম্পসিবল ইকুয়েশন। আমি তোমাদের ধনী বাচ্চাদের খোলা চ্যালেঞ্জ দিচ্ছি। তোমাদের কাছে ইন্টারনেট আছে, টিউটর আছে, দুনিয়ার সব বই আছে। যদি আগামীকাল সকাল পর্যন্ত কেউ এর সঠিক উত্তর বের করতে পারে, তাহলে আমি আমার টিচিংয়ের চাকরি ছেড়ে দেব এবং সেই স্টুডেন্টকে আমার সোনার ঘড়ি পুরস্কার দেব। ক্লাসের টপার বিক্রম চশমা ঠিক করতে করতে প্রশ্নটার দিকে তাকালো আর মনে মনেই হেরে গেল। এটা সিলেবাসের বাইরে নয়, দুনিয়ার বাইরের প্রশ্ন ছিল। ঘন্টা বাজলো আর প্রফেসর রাগে পা ঠুকতে ঠুকতে বেরিয়ে গেলেন। বাচ্চারাও বকবক করতে করতে বেরিয়ে গেল। পাগল বুড়ো, বিক্রম তার বন্ধুকে বলল। এই প্রশ্ন কোনো মানুষ সলভ করতে পারে না। কিন্তু কেউ খেয়াল করলো না, ক্লাসরুমের জানালার বাইরে লোহার গ্রিল আঁকড়ে দাঁড়িয়েছিল সূর্য। তার কালো হয়ে যাওয়া আঙ্গুলগুলো গ্রিল শক্ত করে ধরেছিল। তার চোখ বোর্ডে লেখা প্রশ্নটার উপর আটকে ছিল। প্রশ্নটা তাকে ভয় পাইয়ে দিচ্ছিল না, বরং তার কাছে একটা সুন্দর কবিতার মতো লাগছিল। নাম্বারগুলো তার মাথার ভেতর নাচতে শুরু করলো।
তার মনে হলো প্রশ্নটা তার সাথে কথা বলছে, তাকে ডাকছে। চাপরাশি তাকে লাঠি দেখিয়ে তাড়িয়ে না দেওয়া পর্যন্ত সূর্য সেখানেই দাঁড়িয়েছিল। এখান থেকে ভাগ ভিখারি, স্কুল নোংরা করছিস। চাপরাশি চিৎকার করলো। সূর্য দৌড়ে পালালো, কিন্তু তার মাথাটা যেন সেখানেই ক্লাসরুমে লুকিয়ে রইল। রাত হয়ে গিয়েছিল, শহর ঘুমিয়ে গিয়েছিল, কিন্তু সূর্যের ঝুপড়িতে ঘুম ছিল না। তার মদ্যপ বাবা নাক ডাকাচ্ছিল, আর মা অসুস্থ হয়ে পড়েছিল। ঘরে খাবার কিছু ছিল না। ক্ষুধায় সূর্যের পেট মোচড় দিচ্ছিল, কিন্তু আজ ক্ষুধার থেকেও তাকে বেশি অস্থির করে রেখেছিল সেই প্রশ্নটা তাকে ঘুমাতে দিচ্ছিল না। তার মাথায় বারবার সেই সব সিম্বল ঘুরছিল। রাত 2টার সময় আর থাকতে না পেরে সূর্য উঠে পড়ল। তার মনে হলো যদি সে প্রশ্নটার সমাধান করে ফেলতে পারে, তাহলে হয়তো তার মনের কোলাহল থেমে যাবে। সে চুপি চুপি ঝুপড়ি থেকে বেরিয়ে স্কুলের দিকে দৌড়ালো। স্কুলের পেছনের গেটটা ভাঙা ছিল, যেখান থেকে সে প্রায়ই প্লাস্টিক কুড়াতে ঢুকত। কিন্তু আজ সে প্লাস্টিক তুলতে আসেনি, কিছু শিখতে এসেছে। স্কুলের করিডোরগুলো অন্ধকারে ডুবে ছিল। সামনের গেটে গার্ড ঘুমাচ্ছিল। সূর্য ছায়ার মতো ক্লাসরুমের জানালার কাছে পৌঁছালো। জানালাটা খোলা ছিল। সে ভেতরে লাফিয়ে ঢুকলো। ক্লাসরুমে ঘন অন্ধকার, শুধু বাইরে স্ট্রিট লাইটের হালকা আলো পড়ছিল, যা সরাসরি ব্ল্যাকবোর্ডে এসে পড়ছিল। বোর্ডে সেই প্রশ্নটা ঠিক তেমনই লেখা ছিল, যেন কোনো ভূত মুখ হাঁ করে দাঁড়িয়ে আছে। সূর্য ধীরে ধীরে এগিয়ে গেল। তার পা কাঁপছিল। ভয় এই কারণে নয় যে সে ধরা পড়বে, ভয় ছিল এই কারণে সে কি পারবে। সে টিচারের টেবিল থেকে এক টুকরো চক তুলল। তার খসখসে নোংরা হাতে চকটা অদ্ভুত লাগছিল। সে লেখা শুরু করলো, খটখট। নিস্তব্ধতার মধ্যে চকের আওয়াজ গুঞ্জন তুলল। প্রথমে সে ধীরে ছিল, কিন্তু যতই প্রশ্নটা খুলতে লাগলো ততই তার গতি বেড়ে গেল। সূর্য ভুলে গেল যে সে ক্ষুধার্ত। সে ভুলে গেল যে সে একজন আবর্জনা কুড়ানো ছেলে। এই মুহূর্তে সে শুধু একজন গণিতবিদ। তার মাথার ভেতরে যেন কায়নাতের সব তালা খুলে যাচ্ছিল। সে সেই পথটা খুঁজে পেল যেটা প্রফেসর দিগ্বিজয় 15 বছরেও পাননি। ঘামে ভেজা ধুলোয় মাখা সূর্য টানা 3 ঘন্টা লিখতেই থাকলো। পুরো বোর্ড ভরে গেল, আর শেষে সে একটা বক্স আঁকলো আর তার ভেতরে উত্তর লিখলো, শূন্য। এত বড় ঝড় আর উত্তর শুধু শূন্য। সূর্য পিছিয়ে গেল। সে বোর্ডের দিকে তাকালো, আর তার মুখে এমন এক হাসি ফুটে উঠল যা হয়তো পেট ভরে খাবার খেলেও তার হতো না। সে চক রেখে দিল, জানালা দিয়ে লাফিয়ে অন্ধকার রাতে নিজের জগতে আবর্জনা স্তূপে ফিরে গেল। পরের সকাল 8টায় প্রফেসর দিগ্বিজয় ক্লাসে এলেন। তার মুড গতকালকের চেয়েও খারাপ ছিল। হ্যাঁ ভাই, কেউ চেষ্টা করেছিস? তিনি ব্যঙ্গ করে জিজ্ঞেস করলেন। পুরো ক্লাস চুপ। বিক্রম উঠে দাঁড়ালো। স্যার, আমরা গুগলেও চেক করেছি, এমন প্রশ্ন কোথাও নেই, এটা ভুল প্রশ্ন। প্রফেসর হাসতেই যাচ্ছিলেন, এমন সময় তার চোখ পড়ল বোর্ডের দিকে। তার হাত কেঁপে উঠল। তিনি ধীরে ধীরে যেন কোনো জাদুর প্রভাবে বোর্ডের দিকে এগিয়ে গেলেন। ক্লাসের বাচ্চারা হতভম্ব। স্যার, আপনি কি দেখছেন? প্রফেসর বোর্ডের একদম কাছে গেলেন। তিনি চশমা খুলে মুছলেন, তারপর আবার পড়লেন। স্টেপ 4। এই পদ্ধতি? হে ভগবান! স্টেপ 12। এটা তো সময়কেই বদলে দিয়েছে। প্রফেসর বিড়বিড় করছিলেন। তার চোখ দিয়ে অবিশ্বাসের অশ্রু গড়িয়ে পড়ল। এটা অবাস্তব। এটা একদম ঠিক, একদম পারফেক্ট। তিনি ঘুরে চিৎকার করে উঠলেন, কে করেছে এটা? মিথ্যা বলবে না। তোমাদের মধ্যে কার এত বড় সাহস যে আমার 15 বছরের পরিশ্রমকে এক রাতে উল্টে দেবে? ক্লাসে পিন পড়লেও শব্দ শোনা যেত। বিক্রম বলল, স্যার, আমরা শপথ করে বলছি, গতকাল সন্ধ্যায় আমরা যখন গিয়েছিলাম তখন বোর্ড ফাঁকা ছিল, রাতে ক্লাস বন্ধ ছিল। প্রফেসর মাথায় হাত দিয়ে বসে পড়লেন। কেউ তো এসেছিল, এমন কেউ যার মস্তিষ্ক আইনস্টাইনের মতো। এই হাতের লেখা দেখো, এটা কোনো প্রশিক্ষিত ছেলের লেখা নয়, এটা কোনো মুক্ত হাতের লেখা। তিনি সঙ্গে সঙ্গে প্রিন্সিপাল আর সিকিউরিটিকে ডাকলেন। সিসিটিভি ফুটেজ চেক করা হলো। সাদা কালো স্ক্রিনে রাত 3:30টার সময় একটা ছোট্ট ছায়া জানালা দিয়ে লাফিয়ে ঢুকতে দেখা গেল। ছেঁড়া কাপড়, এলোমেলো চুল। ছেলেটা বোর্ডের কাছে যায় আর পাগলের মতো লিখতে থাকে। প্রিন্সিপাল ফুটেজ জুম করলেন। আরে, এ তো সেই আবর্জনা কুড়োনো ছেলে যে কাল গেটে দাঁড়িয়েছিল।
প্রিন্সিপাল মুখ বাঁকিয়ে বললেন, গার্ড যাও, ধরে নিয়ে এসো, নিশ্চয়ই চুরি করতে এসেছিল আর বোর্ড নষ্ট করে দিয়েছে। থামুন, প্রফেসর দিগ্বিজয় জোরে বললেন। কেউ যদি তাকে চোর বলে তাহলে ভালো হবে না। সে চুরি করেনি, সে তো স্কুলকে আর আমাকে এক নতুন দিশা দিয়েছে। তাকে সম্মানের সাথে আমার কাছে নিয়ে আসো। কিছুক্ষণ পর দুই গার্ড সূর্যকে ধরে স্টাফ রুমে নিয়ে গেল। সূর্য ভীষণ ভয়ে ছিল। তার মনে হচ্ছিল চুরি করে ঢোকার জন্য তাকে পুলিশে দেওয়া হবে। তার কাপড় নোংরা ছিল, শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। স্টাফ রুমে বসা অন্য শিক্ষকরা নাক চেপে ধরল, কিন্তু প্রফেসর দিগ্বিজয় নিজে চেয়ার থেকে উঠে সরাসরি সূর্যর কাছে গেলেন। সূর্য হাত জোর করল। সাহেব, মাফ করে দিন, আমি কিছু চুরি করিনি। আমাকে শুধু এই প্রশ্নটা খুব বিরক্ত করছিল। মনে হয়েছিল আমি ওটাকে ঠিক করতে পারবো। চকও আমি রেখে দিয়েছিলাম। সাহেব, আমাকে মারবেন না। তার চোখে জল ছিল, দারিদ্র আর অসহায়তার জল। দিগ্বিজয় স্যারের চোখেও জল এসে গেল। তিনি সূর্যের নোংরা হাত দুটো নিজের হাতে নিলেন, সেই হাত যা হয়তো কখনো সাবান দিয়ে ধোয়া হয়নি। আজ এক প্রফেসর সেই হাতে চুমু খেলেন। বেটা, তুমি কিছু চুরি করনি, বরং তুমি আমাকে সেই জিনিসটা দিয়েছ যা আমি সারা জীবন খুঁজে বেরিয়েছি। প্রফেসর জিজ্ঞেস করলেন, তোমাকে এগুলো কে শিখিয়েছে? তুমি স্কুলে যাও না? সূর্য মাথা নিচু করল। সাহেব, স্কুলে যাওয়ার টাকা ছিল না কখনো। কাচরায় পুরনো বই পেতাম, রদ্দিওয়ালার দোকানে বসে পড়তাম। লোকজন বলে আমি পাগল, কারণ আমি দেয়ালে নম্বর লিখি। আমি ভাবতাম আমি ভুল করি। প্রফেসর তার থুতনি তুলে মুখের উপর করালেন। তুমি পাগল নও সূর্য, তুমি জিনিয়াস। তুমি সেই হীরা যাকে দুনিয়া কাঁদা ভেবে ফেলে দিয়েছিল। প্রফেসর তাকে নিয়ে ক্লাসরুমে গেলেন, সেই একই ক্লাস যেখানে ধনী বাচ্চারা বসেছিল। সূর্য দরজার কাছেই থেমে গেল। ভেতরে আসো, প্রফেসর বললেন। সূর্য ভেতরে ঢুকতেই বাচ্চারা হাসতে শুরু করলো। আরে, এ তো আবর্জনা আলা। ছি, কি বাজে গন্ধ। প্রফেসর ডাস্টার আছড়ে মারলেন। চুপ, জিব্বা বন্ধ করো। আজ এই ঘরে যদি কেউ সবচেয়ে ধনী হয়, সে এই ছেলেটা। তোমাদের কাছে টাকা আছে, কিন্তু এর কাছে আছে এমন সম্পদ যা ভাগ করা যায় না। প্রফেসর সূর্যের হাতে চক দিলেন। তুমি কি ওদের বুঝিয়ে বলতে পারো তুমি শেষ স্টেপটা কিভাবে করেছিলে? সূর্য কাঁপা হাতে চক ধরল। প্রথমে সে ভয় পেল, কিন্তু চক বোর্ডে ছোঁয়া মাত্র তার ভয় উধাও হয়ে গেল। সে বোঝাতে শুরু করলো। তার কণ্ঠে ছিল আত্মবিশ্বাস। সে বলল কিভাবে সে বাতাসের গতি আর সময়কে জুড়ে প্রশ্নটা সমাধান করেছিল। সে কথা বলা শেষ করতেই ক্লাসে শুই পড়লেও শব্দ হতো না। যারা আগে তাকে ঘৃণার চোখে দেখছিল, এখন তাদের চোখে ছিল সম্মান আর বিস্ময়। প্রফেসর দিগ্বিজয় নিজের কবজি থেকে সোনার ঘড়ি খুলে সূর্যের কবজিতে বেঁধে দিলেন। ঘড়িটা সূর্যের চিকন হাতের জন্য বড় ছিল, কিন্তু তার ঝলকানি সূর্যের আগামীর চেয়েও কম ছিল। আজ থেকে তুমি আবর্জনা তুলবে না, আজ থেকে তুমি কলম তুলবে। তোমার পড়াশোনা, তোমার খাবার, তোমার থাকা, সব দায়িত্ব আমার। আমি দেখি তোমাকে কে আটকায়। সূর্য কেঁদে ফেলল। সে প্রফেসরের পায়ে লুটিয়ে পড়ল। সাহেব, আমাকে শুধু পড়তে দিন, আমার ক্ষুধা লাগে না। আমাকে শুধু প্রশ্ন সমাধান করতে দিন। প্রফেসর তাকে তুলে বুকে জড়িয়ে ধরলেন। সেদিন দামি সুগন্ধিতে ভরা স্কুলে ঘাম আর আবর্জনার গন্ধে ভরা এক ছেলে সবাইকে মানবতার পাঠ পড়িয়ে দিয়েছিল। স্কুলের পর সূর্য বাইরে বেরোলো। সে তার পুরনো নোংরা বস্তাটা তুলল, একবার তাকালো, তারপর সেটাকে ডাস্টবিনে ফেলে দিল। এটা শুধু একটা বস্তা ছিল না, এটা ছিল তার পুরনো জীবন, যেটাকে সে চিরতরে ছেড়ে দিচ্ছিল। সে আকাশের দিকে তাকালো। সূর্য ঝলমল করছিল, ঠিক তার নামের মতো। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায় যে ট্যালেন্ট কোনো প্রাসাদের দাস নয়, এটা ঝুপড়িতেও জন্ম নিতে পারে। আমাদের দেশে জানি না এরকম সূর্য কত আছে, যারা প্রতিদিন আবর্জনার স্তূপে নিজেদের শৈশব আর ট্যালেন্ট নষ্ট করছে। দরকার শুধু একজন প্রফেসর দিগ্বিজয়ের, যে সেই হীরাকে চিনবেন আর নিজের মতো গড়ে নেবেন। আপনারও আশেপাশে এমন যদি কোনো বাচ্চা থাকে, তাকে অবহেলার চোখে দেখবেন না। হয়তো তার চোখেও কোনো স্বপ্ন লুকিয়ে আছে। গরিব হওয়া কোনো পাপ নয়, কিন্তু দারিদ্র্যের কারণে একটি মেধাবী শিশুকে হারানো সমাজের সবচেয়ে বড় পাপ। আপনার এই গল্পটা কেমন লাগলো?
আপনি কি কখনো এমন কোনো লুকিয়ে থাকা ট্যালেন্ট দেখেছেন? কমেন্ট করে অবশ্যই জানান। আর যদি এই গল্প আপনার চোখে জল এনে দেয়, তাহলে লাইক আর শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আসল ধনী সে নয় যার কাছে নোট আছে, আসল ধনী সে যার কাছে জ্ঞান আছে।